তাহলে তুমি ধরে নিতে পারো 2 মার্ক নিশ্চিত। কারণ এর বাইরে অনুধাবন ভৌতোলক বিজ্ঞান থেকে আসার কোনো সুযোগই নেই। সুযোগ নেই বললেই চলে। তাহলে আলোর তরঙ্গধর্ম নিয়ে আমরা আ ভৌতোলক বিজ্ঞানে কি আছে? আলোর তরঙ্গধর্ম, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। এই টপিক গুলোর উপরে আমরা অনুধাবন আজকে জানবো। সুসংগত উৎস, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, তারপরে বোনাচ আরো কিছু জানতে পারবে, ডোরার ব্যবধান, সাদা আলোর ব্যতিচার, কেন্দ্রীয় চরমের প্রস্থ পরিবর্তন, একক চিরের জন্য যে কেন্দ্রে ডোরা হয় উজ্জ্বল ডোরা, তার প্রস্থ কেমন হবে সেটা জানতে পারবে। প্রথমেই প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, দুটি স্বাধীন আলোক উৎস কেন সুসংগত উৎস হিসেবে কাজ করতে পারে না? দুটি স্বাধীন আলোক উৎস কেন সুসংগত উৎস হিসেবে কাজ করতে পারে না? কারণ কি? সুসংগত উৎসের শর্ত কি? সুসংগত উৎসের শর্ত হলো যে দুইটা উৎস থেকে যে তরঙ্গ বের হবে সেই তরঙ্গ দ্বয়ের মধ্যবর্তী দশা পার্থক্য সব সময় একই থাকতে হবে, স্থির থাকতে হবে। এখন যদি কম্পাঙ্ক একই না হয় তাহলে দশা পার্থক্য স্থির থাকবে না, একই থাকবে না। তাহলে দশা পার্থক্য স্থির থাকার জন্য কম্পাঙ্ক একই হতে হবে এবং দশা পার্থক্য সময়ের সাথে পরিবর্তিত হলে চলবে না। আর সেটা সম্ভব শুধুমাত্র একই উৎস থেকে আগত আলোর ক্ষেত্রে। তাহলে সুসংগত উৎসের শর্ত, সুসংগত উৎস হতে হলে উৎস দুটির মধ্যবর্তী দশা পার্থক্য সবসময় স্থির থাকতে হবে, অর্থাৎ কম্পাঙ্ক একই হতে হবে এবং দশা পার্থক্য সময়ের সাথে পরিবর্তিত হওয়া চলবে না। এখন স্বাধীন উৎসের সমস্যা কি? যদি দুইটা স্বাধীন উৎস হয়, ধরো দুইটা মোমবাতি বা দুইটা লাইট, এই দুইটা উৎস থেকে যে আলোক কণাগুলো শক্তি বিকিরণ করে সম্পূর্ণ স্বাধীনভাবে এবং এলোমেলো ভাবে ঘটে। দুইটা স্বাধীন উৎস, সুতরাং শক্তির বিকিরণ বিকিরণও স্বাধীন, নিজের ইচ্ছা মতো হবে। ফলে তাদের মধ্যকার দশা পার্থক্য প্রতি মুহূর্তে অত্যন্ত দ্রুত পরিবর্তিত হতে থাকে। এই অতি দ্রুত পরিবর্তনের কারণে পর্দায় ব্যতিচার ডোরার অবস্থানও এত দ্রুত পরিবর্তিত হয় যে মানুষের চোখে তা ধরতে পারে না। মানুষের চোখ তা ধরতে পারে না। পর্দায় কেবল একটি সুষম উজ্জ্বলতা দেখা যায়, কিন্তু আলাদা করে ডোরা বোঝা যায় না। আরো কথা হলো, দুইটা স্বাধীন উৎসের তরঙ্গের কম্পাঙ্ক সমান হয় না, কিন্তু সুসংগত উৎসের জন্য কম্পাঙ্ক সমান হওয়া দরকার। তাহলে দুইটা স্বাধীন উৎস কখনোই সুসংগত উৎস হতে পারে না। সুসংগত উৎস করার জন্য একই উৎস থেকে আলো এনে দুইটা উৎস তৈরি করতে হবে, গৌণ উৎস তৈরি করতে হবে, তাহলে সেটা সুসংগত উৎস হবে। তাহলে 2 মার্কের জন্য দ্রুত দেখে নাও। সহজ কথায়, দশা পার্থক্যের অস্থিরতার কারণে দুটি স্বাধীন উৎস কখনো সুসংগত হতে পারে না। অবজেক্টিভ, দশা পার্থক্যের অস্থিরতা মানে দশা পার্থক্য ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়। দশা পার্থক্যের অস্থিরতার কারণে দুটি স্বাধীন উৎস কখনো সুসংগত উৎস হতে পারে না। এক নজর তাকাও। এরপরে আসো, সাবানের বুদবুদ বা পানিতে তেলের পাতলা স্তর রঙিন দেখায়। সাবানের বুদবুদ কি রঙিন দেখায়, অথবা পানির উপর যদি তেল ফেলো তেলটাও কিন্তু রঙিন দেখায়। কেন দেখায়? এই যে সাবানের বুদবুদ বা তেলের পানিতে যে তেলের স্তর, পানির উপর যদি তেল ফেলো তেলটা পানির উপরে ভাসে, এর উপর আলো আপতিত হয়, সাদা আলো আপতিত হয়। সূর্যের আলো সাদা, সব বর্ণের উপস্থিতিতে আলো সাদা হয়ে যায়। তাহলে আলো আপতিত হয়, সাদা আলো সাবানের পাতলা স্তরে আপতিত হয়। এখন এই যে সাবানের বুদবুদ, দুইটা তল থাকে, সাবানের বুদবুদের উপরের তল এবং বুদবুদের ভিতরের তল, অর্থাৎ পৃষ্ঠ। তাহলে সাবানের বুদবুদের যে দুইটা তল অর্থাৎ দুইটা পৃষ্ঠ থেকেই প্রতিফলন হয়। উপরের এবং ভিতরের পৃষ্ঠ থেকে প্রতিফলিত রশ্মির উপরিপাতন ঘটে এবং পথ পার্থক্যের সৃষ্টি হয়। সাবানের বুদবুদের দুইটা পৃষ্ঠ থেকে, ভিতরের পৃষ্ঠ থেকেও আলোর প্রতিফলন হয়, বাইরের পৃষ্ঠ থেকেও আলোর প্রতিফলন
হয় এবং তাদের উপরিপাতন ঘটে, আর উপরিপাতন ঘটার জন্য ব্যতিচারের সৃষ্টি হয়। বিভিন্ন বর্ণের আলোর প্রতিফলন হয়, বিভিন্ন বর্ণের আলোর ব্যতিচার ঘটে। তাহলে ব্যতিচার, যেগুলো গঠনমূলক ব্যতিচার সেগুলোর রঙিন আলো দেখা যায় সেগুলোর জন্য, আর যেগুলো ধ্বংসাত্মক ব্যতিচার বিপরীত দশায় মিলিত হয়, ধ্বংসাত্মক ব্যতিচার হয়, সেগুলো অদৃশ্য হয়ে যায়, সেগুলো আর দেখা যায় না। তাহলে বিভিন্ন বর্ণের আলোর গঠনমূলক ব্যতিচারের জন্য সাবানের বুদবুদ রঙিন দেখায়, অথবা পানিতে তেলের পাতলা যে স্তর সেটা রঙিন দেখায়। তেলের উপরও আলো যখন পড়ে সেটা প্রতিফলিত হয়, বিভিন্ন সাদা আলো পড়ে, সাদা আলোর বিভিন্ন রঙের সমষ্টি, তাহলে সাদা আলোর বিভিন্ন রং প্রতিফলিত হয়। এই প্রতিফলিত যে বিভিন্ন রঙের যে প্রতিফলিত রশ্মি, বিভিন্ন রঙের যে প্রতিফলিত রশ্মি, সেগুলো সমদশায় মিলিত হলে গঠনমূলক ব্যতিচার হয়, আর তখন রঙিন ডোরার সৃষ্টি হয়, আর ধ্বংসাত্মক ব্যতিচার আমরা দেখতে পাই না। তাহলে এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। সাবানের বুদবুদ বা পানিতে তেলের পাতলা স্তর রঙিন দেখায় কেন, করে নিবে। সাদা আলো সাবানের পাতলা স্তরে আপতিত হয়, তখন উপরের ও ভিতরের পৃষ্ঠ থেকে প্রতিফলিত রশ্মির উপরিপাতন ঘটে এবং পথপার্থক্যের সৃষ্টি হয়। নির্দিষ্ট কোণে নির্দিষ্ট রঙের জন্য গঠনমূলক ব্যতিচার ঘটে, সেই রং উজ্জ্বল দেখায়, বাকিগুলো ধ্বংসাত্মক ব্যতিচারে অদৃশ্য হয়। বিভিন্ন রঙের তরঙ্গদৈর্ঘ্য ভিন্ন হওয়ায় প্রতিটি রং ভিন্ন কোণে গঠনমূলক ব্যতিচার ঘটায়, এজন্য বুদবুদের বিভিন্ন অংশ বিভিন্ন রঙে দেখায়। এটি আলোর ব্যতিচারের প্রত্যক্ষ প্রমাণ। আলোর যে ব্যতিচার হয় সেটা সরাসরি প্রমাণ হলো যে সাবানের বুদবুদ রঙিন দেখায়, তেলের পাতলা স্তর রঙিন দেখায়, সেটা তাহলে অবজেক্টিভ। যেটা কিসের প্রমাণ? এরপরে দেখো, আলোর ব্যতিচারের শক্তির সংরক্ষণশীলতা নীতি কি লঙ্ঘিত হয়? সংরক্ষণশীলতা নীতি কি মেনে চলে নাকি লঙ্ঘিত হয় সেটা জানবে। আলোর ব্যতিচারে শক্তির সংরক্ষণশীলতা নীতি লঙ্ঘিত হয় না। জানবে, শক্তির সংরক্ষণশীলতা নীতি লঙ্ঘিত হয় না। ব্যতিচারে কোনো নতুন শক্তির সৃষ্টিও হয় না, আবার ধ্বংসও হয় না, কেবল শক্তির পুনর্বন্টন ঘটে মাত্র। ধ্বংসাত্মক ব্যতিচারের স্থান অন্ধকার বিন্দু, এখানে আলোক শক্তির ঘাটতি থাকে। আর গঠনমূলক ব্যতিচারের স্থান উজ্জ্বল বিন্দু, এখানে শক্তি স্থানান্তরিত। এই যে অন্ধকার ধ্বংসাত্মক ব্যতিচারের যে শক্তি, সেটা এই আলোক বিন্দু গঠনমূলক ব্যতিচার উজ্জ্বল বিন্দু সেখানে স্থানান্তরিত হয়, তাহলে সেগুলো আরো উজ্জ্বল করে তোলে। তাহলে পর্দার মোট আলোক শক্তি ব্যতিচারের সৃষ্টির আগের মোট শক্তি সমান। পর্দার মোট আলোক শক্তি ব্যতিচার সৃষ্টির আগের মোট শক্তির সমান, অর্থাৎ মোট শক্তি সমান উজ্জ্বল বিন্দুর শক্তি যোগ অন্ধকার বিন্দুর শক্তি ইকুয়ালস ধ্রুব। ব্যতিচার শুধু এই শক্তিকে স্থান পরিবর্তন করায়, অন্ধকার স্থানের শক্তি উজ্জ্বল স্থানে নিয়ে যায়। ব্যতিচার শুধু শক্তিকে স্থান পরিবর্তন করায়, ধ্বংস করে না, তাই শক্তির নিত্যতা সূত্র সম্পূর্ণরূপে মেনে চলে। এরপর অপবর্তন, শব্দ আলো এবং লাল ও নীল আলোর তুলনা। শব্দ ও লাল আলোর অপবর্তন, শব্দ ও আলোর অপবর্তনটা আগে দেখি। শব্দ ও আলোর অপবর্তন। শব্দের অপবর্তন সহজে দেখা যায়, আলোর অপবর্তন সহজে দেখা যায় না কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপবর্তনের প্রধান শর্ত হলো এই যে অপবর্তন যে ঘটে তরঙ্গের বাধার জন্যই তো ঘটে, তাই না? তাহলে বাধার আকারটা আর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় সমান হইতে হবে। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 1 মিটার। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 1 মিটার। আমাদের আশেপাশে যে দরজা জানালা বা বিভিন্ন বাধার বস্তুগুলো আছে সেগুলোর আকার এই 1 মিটারের কাছাকাছি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের আকার প্রায় 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 1 মিটার, যা দরজা জানালার মতো সাধারণ বাধার কাছাকাছি। সুতরাং সহজে অপবর্তন ঘটে এবং সেটা অনুভব করা যায়, টের পাওয়া যায়। আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম। তরঙ্গ দৈর্ঘ্য মাত্র দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4 × 10⁻⁷ মাইনাস মানে খুবই কম মিটার থেকে 10⁷ × 10⁻⁷ মিটার। সাধারণ বাধা আমাদের আশেপাশে যে চোখে দেখি যে বাধাগুলো সেগুলো অনেক বড়, তাই আলোর অপবর্তন চোখে পড়ে না। তাহলে এগুলো জানবে। লাল আলো এবং নীল আলো,
কার অপবর্তন বেশি, কার অপবর্তন কোণ বেশি? অপবর্তনের সমীকরণ d sin θ সমান n ল্যামডা বা a sin θ সমান n ল্যামডা অথবা d sin θ সমান n ল্যামডা, যেটাই লেখো কোনো অসুবিধা নাই। d মানে চিরেশনাল ল্যামডা। তাহলে ল্যামডা বড় হলে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি অপবর্তন কোণ তত বেশি। থিটার মান বাড়লে sin θ বাড়ে আমরা জানি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি অপবর্তন কোণ তত বেশি। যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। যেহেতু লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নীল আলোর তরঙ্গ সবচেয়ে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লালের। তাহলে নীল আর লাল যদি চিন্তা করি, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, নীলের কম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা লাল গ্রেটার দ্যান ল্যামডা নীল। তাই লাল আলোর অপবর্তন কোণ তরঙ্গ দৈর্ঘ্য বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি মানে অপবর্তন কোণ বেশি, নীল আলোর চেয়ে বেশি। তাহলে 2 মার্কের কোশ্চেন। শুধু লাল বা নীল না, বে নি আ সহ কলা, বেগুনি, নীল, আসমানি, সবুজ, এই যে ধারাবাহিকতা আছে সেই দুইটা যে কোনো আলো দিয়েই তোমাকে বলতে পারে কার অপবর্তন কোণ বেশি। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার অপবর্তন কোণ বেশি, অবজেক্টিভও আসতে পারে। এবার আসো আলোর সমবর্তন দ্বারা কি প্রমাণিত হয়? আলোর সমবর্তন দ্বারা কি প্রমাণিত হয়? আলোর সমবর্তন দ্বারা প্রমাণিত হয় যে আলো অনুপ্রস্থ তরঙ্গ, অবজেক্টিভ এবং 2 মার্ক। আলোর সমবর্তন দ্বারা প্রমাণিত হয় যে আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ যেমন শব্দ, কম্পনের দিক তরঙ্গের গতির অভিমুখে। অনুদৈর্ঘ্য তরঙ্গের কম্পনের দিক তরঙ্গের যায় যেদিকে সেই দিকে সমবর্তন ঘটানো সম্ভব নয়। অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গের সমবর্তন সম্ভব নয়, অসম্ভব। অনুপ্রস্থ তরঙ্গ কম্পনের তরঙ্গের গতির সমকোণে ঘটে। কম্পন তরঙ্গ যেদিকে যায় কম্পন হবে তার 90 ডিগ্রি কোণে। অনুর মানে কণাগুলোর কম্পন আর তরঙ্গ চলার দিক মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। অনুপ্রস্থ তরঙ্গে 90 ডিগ্রি। তাই একটি নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করা সম্ভব। যেহেতু আলোর সমবর্তন ঘটানো সম্ভব, তাই নিশ্চিতভাবে বলা যায় আলো একটি অনুপ্রস্থ তরঙ্গ। মনে রাখবে, সমবর্তন পরীক্ষাটি আলোর তরঙ্গ তত্ত্বের অন্যতম শক্তিশালী প্রমাণ। আলো যে তরঙ্গ, সমবর্তন তার একটা শক্তিশালী প্রমাণ। সমবর্তন থেকে বোঝা যায় যে আলো একটা তরঙ্গ। আলোর অবশ্য তরঙ্গ ধর্ম কণাধর্ম দুটোই আছে। সমবর্তন দ্বারা বোঝা যায় আলো একটি তরঙ্গ এবং তরঙ্গটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। এই যে দেখো, আলো এসে পড়ছে সাদা আলো, উপরে সবচেয়ে লাল আলো থাকবে, নিচে কিন্তু বেগুনি থাকবে। বে নে আ সহ কলা, সেই অনুসারেই কিন্তু থাকবে, নিচে বেগুনি, তারপরে বে নি আ সহ কলা, তোমরা যে জানো সেই অনুসারে থাকবে। দৃশ্যমান আলোর চেয়ার। পোলারয়েডে অসমপরিবর্তিত আলো আপতিত হলে নির্গত আলোর তীব্রতা অর্ধেক হয় কেন? পোলারয়েড মানে সমবর্তক তল। তাহলে অসমবর্তিত আলো পোলারয়েড ফিল্টারের উপর যখন পড়ে, পোলারয়েড ফিল্টার থেকে নির্গত আলো কি হয় দেখো। অসমবর্তিত আলোতে তড়িৎ ভেক্টরের কম্পন সব দিকে সুষমভাবে ছড়িয়ে পড়ে। অসমবর্তিত আলো মানে কি? অসমবর্তিত আলোতে যে কম্পন সেটা সব তলে ছড়িয়ে পড়ে, চারদিকেই ছড়িয়ে পড়ে। কিন্তু পোলারয়েড অর্থাৎ সমবর্তকের মধ্য দিয়ে যখন এই অসমবর্তিত আলো যাবে, তখন যে কোনো একটা তলে কম্পন হবে। মানে তার অক্ষের পোলারয়েড শুধুমাত্র তার অক্ষের সমান্তরালে থাকা কম্পনগুলো নির্গত করে, লম্ব দিকের কম্পনগুলো শোষিত হয় যে কোনো একটা তলে। পোলারয়েড তল যেদিকে তার পোলারয়েড তল যেদিকে সেই পোলারয়েড তলের অক্ষের সমান্তরালে কম্পনটাই থাকবে, বাকি কম্পন আর থাকবে না আলোর। তাত্ত্বিকভাবে সব দিকের কম্পনের গড় মান পোলারয়েডের অক্ষ বরাবর অর্ধেক তীব্রতা প্রদান করে। অর্থাৎ অসমবর্তিত আলোর তীব্রতা যা পোলারয়েড অর্থাৎ সমবর্তক তলের মধ্যে দিয়ে আলো যাওয়ার পরে তার তীব্রতা অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ I সমান I0/2। I0 হলো অসমবর্তিত আলোর তীব্রতা, I হলো সমবর্তিত আলোর তীব্রতা। সমবর্তক তলের মধ্য দিয়ে যাওয়ার পরে অর্থাৎ পোলারয়েডের মধ্যে দিয়ে আলো যাওয়ার পরে তীব্রতা I সমান I0/2। মনে রাখবে, অবজেক্টিভ। এরপর আসো, কাচের সমবর্তন কোণ প্রায় 57 ডিগ্রি, মানেটা কি? অবজেক্টিভ, কাচের সমবর্তন কোণ কত?
2 মার্কের কোশ্চেন। কাছের সমাবর্তন কোণ 57 ডিগ্রি বলতে বোঝায় বায়ুমাধ্যম থেকে যখন আলো কাচের উপর 57 ডিগ্রি কোণে পড়ে তখন অসমবর্তিত আলো প্রতিফলিত হওয়ার পরে সমবর্তিত আলোতে পরিণত হয়। কত ডিগ্রি কোণে পড়লে? 57 ডিগ্রি কোণে পড়লে অসমবর্তিত আলো প্রতিফলিত হওয়ার পরে সম্পূর্ণরূপে সমবর্তিত আলো হয়। এই কোণে প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। 57 ডিগ্রি কোণে আলো পড়লে প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। ব্রুস্টারের সূত্রে প্রতিসংখ নির্ণয়। ব্রুস্টারের সূত্র অনুসারে প্রতিসংখ মিউ সমান ট্যান থিটা পি। থিটা পি পোলারয়েড কোণ, সমবর্তিত কোণ। থিটা পি মানে 57 ডিগ্রি কোণ হলো সমবর্তন কোণ, সুতরাং মিউ সমান ট্যান 57 ডিগ্রি। দ্যাট মিনস কাছের প্রতিসরাঙ্ক 1.54। আমরা জানি কাছের প্রতিসরাঙ্ক 1.5 সামথিং, এক এক কাছের এক এক রকম, কিন্তু 1.5 বলা যায় প্রায় সময়। তাহলে কাছের প্রতিসরাঙ্ক 1.54 বা 1.5 মনে রাখবে। এরপর আসো ব্যতিচার ও অপবর্তনের মধ্যে দুটো প্রধান পার্থক্য, এটা প্রায় আসে। ব্যতিচার কি? দুটি ভিন্ন সুসংগত উৎস থেকে নির্গত তরঙ্গের উপরিপাতনের ফলে ঘটে। অপবর্তন কি? একই তরঙ্গমুখের বিভিন্ন অংশ থেকে, একই তরঙ্গমুখ, দুইটা উৎস দরকার নেই, একই তরঙ্গমুখের একই উৎস থেকে নির্গত যে তরঙ্গ, তাদের তরঙ্গমুখ তৈরি হয়। একই তরঙ্গমুখের বিভিন্ন অংশ থেকে নির্গত গৌণ তরঙ্গ সমূহের উপরিপাতনের ফলে অপবর্তন ঘটে। ব্যতিচারে ডোরার তীব্রতা, সব উজ্জ্বল ডোরার তীব্রতা সমান থাকে। অপবর্তনে ডোরার তীব্রতা কেন্দ্রীয় চরমের তীব্রতা সবচেয়ে বেশি। তারপর কেন্দ্রীয় চরম ডোরা থেকে যত দূরে যাবে ডোরার তীব্রতা বা উজ্জ্বলতা তত হ্রাস পাবে। ব্যতিচারের উদাহরণ ইয়ং এর ডিসির পরীক্ষা, আর অপবর্তনের উদাহরণ হলো একক চির অপবর্তন। সংক্ষেপে ব্যতিচারে দুটি আলাদা উৎস প্রয়োজন। সব উজ্জ্বল ডোরা সমান উজ্জ্বল। অপবর্তনে একটি মাত্র উৎসই যথেষ্ট এবং কেন্দ্রীয় ডোরা বাকি সবার চেয়ে অনেক বেশি উজ্জ্বল। তাহলে সংক্ষেপে পার্থক্যটা মনে রাখবে। 2 মার্কের জন্য সবটুকু লিখবে, কিন্তু সংক্ষেপেটাও মনে রাখবে। ব্যতিচারে দুইটা আলাদা উৎস দরকার, অপবর্তনে একটা উৎসই যথেষ্ট। ব্যতিচারে সব উজ্জ্বল ডোরা সমান, আর অপবর্তনে কেন্দ্র ডোরা সবচেয়ে বেশি উজ্জ্বল বা তীব্রতা বেশি। এরপর আসো হাইগেনের নীতি কি উভয় প্রকার তরঙ্গে প্রযোজ্য? অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ উভয় তরঙ্গের জন্য প্রযোজ্য কিনা? দেখো, হ্যাঁ, উভয় ক্ষেত্রে প্রযোজ্য। হাইগেনের নীতি মূলত জ্যামিতিক উপায়ে তরঙ্গমুখের নতুন অবস্থান এবং গৌণ তরঙ্গের বিস্তার ব্যাখ্যা দেয়। তরঙ্গের কণাগুলোর কম্পনের দিক অনুপ্রস্থ বা অনুদৈর্ঘ্য যাই হোক না কেন কেমন, তার উপর তরঙ্গমুখের জ্যামিতিক অগ্রগতির নিয়ম নির্ভর করে না। পানির অনুপ্রস্থ তরঙ্গ হাইগেনের নীতি প্রযোজ্য, শব্দের অনুদৈর্ঘ্য তরঙ্গ সেখানেও হাইগেনের নীতি প্রযোজ্য, আলোর অনুপ্রস্থ তরঙ্গ সেখানেও হাইগেনের নীতি প্রযোজ্য। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব কমালে ডোরার ব্যবধানের কি পরিবর্তন হবে? আমরা জানি ডোরার ব্যবধানের সমীকরণ বিটা সমান ল্যামডা ডি বাই ডি। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ডি পর্দার দূরত্ব, ডি দুই চিরের মধ্যবর্তী দূরত্ব, বড় ডি পর্দার দূরত্ব। এখন দেখো, তাহলে এই সমীকরণ থেকে দেখা যায় বিটা দুই চিরের মধ্যবর্তী দূরত্বের সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে বিটা প্রপোর্শনাল 1/d এই সমীকরণ অনুসারে। তাহলে ডি চিরদ্বয়ের ব্যবধান বাড়লে ডোরার ব্যবধান কমবে, আর ডি চিরদ্বয়ের দূরত্ব যদি কমে ডোরার ব্যবধান বাড়বে। তাহলে ডোরার ব্যবধান চিরের দূরত্বের ব্যস্তানুপাতিক, সুতরাং ডি কমানো হলে বিটা বাড়বে। অর্থাৎ পর্দায় ডোরাগুলো আরো দূরে দূরে স্পষ্ট ভাবে দেখা যাবে। চিরদ্বয়ের দূরত্ব যদি কমানো হয় তাহলে পর্দায় ডোরা মানে দূরত্ব বাড়বে, অর্থাৎ ডোরাগুলো বেশি স্পষ্ট করে দেখা যাবে। তাহলে এগুলো মনে রাখো, চিরদ্বয়ের দূরত্ব কমলে ডোরা স্পষ্ট ভাবে দেখা যায়। এরপর আসো কম্পন তল ও সমবর্তন তলের মধ্যে সম্পর্ক কি? কম্পন তল যে তলে তড়িৎ ভেক্টরের কম্পন এবং তরঙ্গ সঞ্চালনের দিক উভয়ই অবস্থান করে তাকে কম্পন তল বলে। অর্থাৎ এই তলে এসে আলো পড়ে, অসমবর্তিত আলো পড়ে, অসমবর্তিত আলোর কম্পন এবং তরঙ্গ সঞ্চালন উভয় দিক উভয়ই অবস্থান করে
কম্পন বিভিন্ন তলে কম্পিত হয় এবং তরঙ্গ সঞ্চালন একটা দিকে তরঙ্গ চলে, সবই থাকে কম্পন তলে। সমবর্তন তল কম্পন তলের সাথে লম্বভাবে, কম্পন তলের সাথে লম্বভাবে অবস্থিত, যে তলে কোনো কম্পন থাকে না কিন্তু তরঙ্গ সঞ্চালনের দিকটি অবস্থান করে। সমবর্তন তল তরঙ্গ যেদিকে যায় সেই দিকে অবস্থান করবে। কম্পন তলের সাথে লম্বভাবে থাকবে। তাহলে এই সমবর্তন তলে কোনো কম্পন থাকবে না কিন্তু তরঙ্গ সঞ্চালনের দিকে অবস্থান করবে এই কম্পন তলটা। পারস্পরিক সম্পর্ক কম্পন তল এবং সমবর্তন তল লম্বভাবে থাকে। কম্পন তল ও সমবর্তন তল 90 ডিগ্রি কোণে থাকে, সমকোণে থাকে অবজেক্টের। এরপর এসো জ্যামিতিক ছায়ায় আলো এবং সাদা আলোর ব্যতিচার। জ্যামিতিক ছায়া অঞ্চলে আলোর প্রবেশ কোনো অস্বচ্ছ বাধার ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর বেঁকে যাওয়াকে অপবর্তন বলে। অপবর্তন কাকে বলে? পেয়ে গেলে। বাধার আকার যদি তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হয়, এই বেঁকে যাওয়া স্পষ্ট হয়, ফলে বাধার ঠিক পিছনে যেখানে সম্পূর্ণ অন্ধকার থাকার কথা সেখানেও আলো পৌঁছায়। যদি বাধার আকার যদি তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি হয় তখন আলো বেঁকে গিয়ে অন্ধকারের মধ্যে পৌঁছায়, তাহলে গাঢ় অন্ধকারও হালকা অন্ধকার হয়ে যায়। সাদা আলোর ব্যতিচারে কি ঘটে? সাদা আলোর ব্যতিচার কেন্দ্রে উভয় চির থেকে সব বর্ণের পথপার্থক্য শূন্য, অর্থাৎ কেন্দ্রে সব আলোই সমদশায় মিলিত হয়, সব বর্ণের আলোই সমদশায় মিলিত হয়। তাহলে কেন্দ্রটা সাদা উজ্জ্বল ডোরা হবে। সব আলো যেহেতু মিলিত হয়, সব আলো মিলে সাদা বর্ণ হয়ে যায়, সাদা রং হয়ে যায়, তাহলে সাদা হয়ে যায়, আর কোনো সব রং মিলে সাদা রং, তাহলে সাদা উজ্জ্বল ডোরা হবে। কেন্দ্রের দুই পাশে কেন্দ্র থেকে বিভিন্ন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে বিভিন্ন ডোরা দেখা যাবে। বিভিন্ন ল্যামডার উপর নির্ভর করে রঙিন ডোরা হবে। বেগুনি রং সবচেয়ে কেন্দ্রের কাছে হবে, বেগুনি রঙের ল্যামডা ছোট, কম্পাঙ্ক বেশি, ল্যামডা ছোট, তাহলে বেগুনি রঙের ল্যামডা ছোট, তরঙ্গ দৈর্ঘ্য ছোট, তাই কেন্দ্রের কাছে হবে। আর লাল রং ল্যামডা বেশি, কেন্দ্র থেকে দূরে হবে অবজেক্টিভ। কেন্দ্রের কাছে বেগুনি রং আর লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কেন্দ্র থেকে অনেক দূরে হবে, সবচেয়ে দূরে লাল আলো হবে, লাল ডোরা হবে। এরপরে চিরের প্রস্থ হ্রাস করলে কেন্দ্রীয় চরমের প্রস্থের কি পরিবর্তন হয়? একক চিরের অপবর্তনে কেন্দ্রীয় চরমের রৈখিক প্রস্থ। কেন্দ্রীয় একক চিরের অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ডোরা ডাবল হয়। কেন্দ্রীয় চরম বা উজ্জ্বল বিন্দু বা কেন্দ্রীয় ডোরার প্রস্থ সবচেয়ে বেশি হয়, দ্বিগুণ হয়। তাহলে কেন্দ্রীয় চরমের রৈখিক প্রস্থ 2x সমান 2 ল্যামডা ডি বাই এ। এটা মনে রাখবে, বইয়ে কিন্তু সরাসরি নাই। কেন্দ্রীয় চরমের একক চিরের অপবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় চরমের রৈখিক প্রস্থ 2x সমান 2 ল্যামডা ডি বাই এ। এ মানে চিরের প্রস্থ, ডি মানে পর্দার দূরত্ব, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। এই সমীকরণ থেকে দেখা যায় কেন্দ্রীয় চরমের রৈখিক প্রস্থ 2x প্রপোর্শনাল a, অর্থাৎ চিরের প্রস্থ বাড়লে রৈখিক প্রস্থ কমে, চিরের প্রস্থ কমলে রৈখিক প্রস্থ বাড়ে। এভাবে কেন্দ্রীয় চরমের প্রস্থ চিরের প্রস্থের ব্যস্ত অনুপাতে, সুতরাং এ হ্রাস পেলে কেন্দ্রীয় চরমের রৈখিক প্রস্থ 2x বৃদ্ধি পাবে। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরাটি আরো চওড়া ও বিস্তৃত হয়ে যাবে। মনে রেখো, চির যত সরু কেন্দ্রীয় ডোরা তত চওড়া, চির যত চিকন হবে সরু হবে তত কেন্দ্রীয় ডোরা চওড়া হবে। এটি অপবর্তনের একটি মূল বৈশিষ্ট্য। চির যত সরু কেন্দ্রীয় ডোরা তত চওড়া, এটি অপবর্তনের একটি মূল বৈশিষ্ট্য, মনে রাখবে। তাহলে ব্যতিচারে ডোরা ব্যবধান বিটা সমান ল্যামডা ডি বাই ডি। অপবর্তনে অপবর্তন কোণ নির্ণয়ের জন্য ডি সাইন থিটা সমান এন ল্যামডা। সমবর্তনে পোলারয়েড তীব্রতা মানে সমবর্তকের তীব্রতা আই সমান আই নট বাই 2। ব্রুস্টারের সূত্র মিউ সমান ট্যান থিটা পি। কেন্দ্রীয় চরমের প্রস্থ অঙ্ক করতে আসে, কখনো অঙ্ক কঠিন আসলে। কেন্দ্রীয় চরমের প্রস্থ 2x সমান 2 ল্যামডা ডি বাই এ। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ডি পর্দার দূরত্ব, ই চিরের প্রস্থ। এই সূত্রগুলো ভালোভাবে বুঝলে এবং সম্পর্কগুলো মনে রাখলে পরীক্ষায় যে কোনো অনুধাবন ও গাণিতিক প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। তাহলে এই সূত্রগুলো মনে রাখো। এই সূত্রগুলো মনে রাখলে তুমি যে কোনো অনুধাবনের উত্তর কিছু না কিছু লিখতে পারবে।